আজ কোনো ক্যাফে নাই, আজ আমি যাচ্ছি দীঘায়। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে ফ্যামিলির সাথে। তো আমাদের প্ল্যান হয়েছিল বকখালি যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করেই পাপা বলছে চ দীঘা থেকে ঘুরে আসি। আর যা বলা তাই কাজ, বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এত শর্ট মোমেন্টে ট্রেন তো পাওয়া যাবে না, তো বাসে করেই যেতে হবে। তাই বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে এই ভিডিওটায় অনেক ক্লিপই মিসিং থাকবে। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে যাওয়া তো, যদি ধরে ধরে সব জিনিসেরই ভিডিও করি তাহলে তোমরা আর পরে এই পেজটাই আমার ভিডিও আর দেখতে পাবে না। তাও যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, এই ভিডিওটার জন্য একটু মানিয়ে নিও। দেন আমরা হাওড়া স্টেশনে নেমে ধর্মতলা যাওয়ার জন্য বাসে উঠে পড়ি। ধর্মতলা থেকে তোমরা খুব ইজিলি দীঘার জন্য বাস পেয়ে যেতে পারো। আমরা এই বাসটা সিলেক্ট করেছি যাওয়ার জন্য। এই বাসটা তোমরা অনলাইনেও বুক করতে পারো। এই বাসটা স্লিপারের ভাড়া 500 টাকা আর বসে গেলে 300 টাকা, কিন্তু আমার মতে বলে এখানে এসে দরদাম করলে বেস্ট হবে, কারণ এখানে বলে নিলে দামটা অনেকটা কমায়। তারপর আমরা বাস সিলেক্ট করে কিছু খাওয়ার জন্য চলে গিয়েছিলাম, আর আমি তার ভিডিও করিনি, কারণ আমি তোমাকে প্রথমেই বললাম সব ভিডিও করলে আর পরের বার থেকে এই চ্যানেলে ভিডিও আসবে না। ফ্যামিলির সাথে যাওয়া, মা চিল্লাবে সবসময় ফোন ফোন ফোন, তাই করতেও পারিনি। বাসটা কিন্তু আমাদের এক্স্যাক্ট টাইমে পৌঁছে দিয়েছে, 4 ঘন্টার মধ্যে আমরা দীঘায় চলে এসেছি। আর এই হোটেলে আমরা উঠেছিলাম। রুমটা বেশ দেখতে খুব সুন্দর, আর আমরা একদম সিজনে গিয়েছিলাম, তাই রুম ভাড়া প্রচুর ছিল। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম সানরাইজ দেখার জন্য। দেখো আকাশটা পুরো মেঘে ঘিরা আছে, আমি তো ভেবেছিলাম আমি সানরাইজ দেখতেই পাবো না, আমি হতাশ হয়ে উঠে চলেই যাচ্ছিলাম। বাট দেখো ভিউ, কিন্তু সেরমভাবে নিচে থেকে ওটা তো দেখতে পারিনি মেঘের জন্য, কিন্তু এটাও ভালো লাগছিল। কিন্তু একটা কথা না বললেই নয়, ফোনে দেখা আর চোখে দেখার মধ্যে হাজার গুণ তফাৎ। ফোনে তোমরা হয়তো এত ভালোভাবে বুঝতে পারছো না, বাট রিয়েলি ফিলিংসই আলাদা। তো সানরাইজ দেখার পর আমরা বেরিয়ে পড়লাম দীঘাটা একটু এক্সপ্লোর করার জন্য। আগের বারে যখন এসেছিলাম তখন ওল্ড দীঘা, মোহনা এসব ঘুরে দেখেছিলাম, তাই আর ওই সাইডে যাইনি। আজ যাচ্ছি তালসারি, উদয়পুর, এগুলো ঘুরে দেখার জন্য। আমাদের টোটো আমাদের এখানেই নামিয়ে দিল, এবার এতটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। তো দেখো গাইস, এটা তালসারি। তো এখানের লোকেরা আমাদের বলল যে বোটে করে ওই পারে গেলে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখা যাবে। তো আমিও গেলাম লাল কাঁকড়া দেখার জন্য। তো এখানে নামার পরেই এই ভাইটা আমাদের লাল কাঁকড়া এনে দেখালো, কিন্তু এটার পর আর একটাও আমি লাল কাঁকড়া দেখতে পাইনি। কিন্তু এখানে অনেক ঝিনুক পড়েছিল, তাই লাল কাঁকড়া থেকে আমার ফোকাস সরে গিয়ে আমি বাচ্চাদের মতো ঝিনুক কুড়াতে শুরু করে দিই। তো গাইস, আমি অনেক ঝিনুক কুড়িয়েছিলাম, কিন্তু দুটো হাত যেহেতু ঝিনুকে ভর্তি হয়ে গেছিলো তাই আমি ভিডিও করতে পারিনি, কিন্তু তোমাদের ফটো দিয়ে দিচ্ছি, দেখো এই ঝিনুকগুলো আমি কুড়িয়েছিলাম। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর বিচ যাওয়ার জন্য। এই দেখো গাইস, এটা উদয়পুর বিচ। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা নিউ দীঘায় ফিরে আসি। আর দীঘায় এলে সমুদ্রে না গেলে হয়। তো আমরা সমুদ্রে এসে এই বোট রাইডটায় উঠেছিলাম, আর এই বোট থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। দেন সমুদ্রে কিছুক্ষণ থেকে রুমে ব্যাক করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়ি ঢেউসাগরে যাওয়ার উদ্দেশ্যে। ঢেউসাগরে আমি আগেরবারও এসেছিলাম আর খুব দারুণ লেগেছিল, তাই এইবারে এলাম। কিন্তু এইবারে আসার পর আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত পরিমাণ রাশ এখানে। মেনলি আমরা সিজনে এসেছি, রাশ হওয়ারই কথা, অতিরিক্ত লোকের ভিড়। এই ভিড় দেখে আমার একদমই ভিডিও করার ইচ্ছা যাচ্ছিল না, কারণ আমি কি দেখাবো ঢেউসাগর, আর থেকে বেশি তো মানুষকে দেখা যাচ্ছে, ঢেউসাগর তো কিছু বোঝাই যাচ্ছে না। তাও যেটুকু দেখানো যায় সেটুকু দেখিয়েছি, কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। এরকম করে ঘুরেও সত্যি বলতে মজা আসেনি আমার। তো আজকের জন্য এইটুকুই। টাটা, আল্লাহ হাফিজ।